হ্যালো এভরিওয়ান, আজ 19শে ফেব্রুয়ারি 2026 সাল। আজকের প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো দেখে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলোর শিরোনাম হচ্ছে এরকম যে নির্বাচনে বিএনপির সাফল্য যেভাবে মধ্যপন্থার বিজয়। মতামত পেজে আমরা দেখব যে এখানে সম্পাদকীয় আছে এবং পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা কতটা নতুন। বিশ্ব ব্যবস্থার মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া ট্রাম্পের দ্বিচারিতা। এবং আন্তর্জাতিক পাতে আমরা দেখি যে জেনেভায় আলোচনার পরপরই যৌথ মহড়া ইরান এবং রাশিয়া। এছাড়াও সংকট সমাধানে মার্কিনদের অতি ব্যস্ততা কি সাফল্য দূরে সরছে, আমরা এই আর্টিকেলগুলো দেখব। পাশাপাশি অর্থ বাণিজ্য এবং ব্যাংকিং খাতে রয়েছে ব্যাংক খাতে আস্থা ফেরাতে যেসব পদক্ষেপ দরকার, এটা আমরা দেখব যে মাসুর আরেফিন, চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, তিনি কী পদক্ষেপের কথা বলেছেন। এছাড়া দেশীয় উদ্যোক্তাদের আস্থায় নেওয়া দরকার, এটি আমরা দেখব। এবং এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ, বাণিজ্য মন্ত্রীর এই বক্তব্য, এটি আমরা দেখব আজকে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম আলোর পত্রিকার প্রথম পাতায় আমরা গুরুত্বপূর্ণ কিছু দেখছি না। আচ্ছা, এখানে আমরা দেখব যে দ্বিতীয় পাতায় যে নতুন সরকারের 3টি অগ্রাধিকার, মন্ত্রিসভার প্রথম বৈঠকে 3টি অগ্রাধিকারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অগ্রাধিকার 3টি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা এখানে বলা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সরবরাহ, এই 3টি মূল এজেন্ডা যে প্রথম আলো পত্রিকায় উল্লেখ রয়েছে যে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে 3টি অগ্রাধিকার। একটা হচ্ছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আইন শৃঙ্খলার যে বাহিনী বা পরিস্থিতিটি সেটা উন্নতি করতে হবে এবং বৈদ্যুতিক ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। আচ্ছা, এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলোর মধ্যে রয়েছে, আচ্ছা এখানে আমরা অভিমান বিশ্লেষণে দেখি যে নির্বাচনে বিএনপির সাফল্য যেভাবে মধ্যপন্থার বিজয়। আচ্ছা, এখানে ডানপন্থী এবং বামপন্থী রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, পাশাপাশি দেখি যে 1978 সালে যে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান 1978 সালে। 1981 সালে সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তার হাতে জিয়াউর রহমান নিহত হন। তারপর তার স্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি দেশে 3বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, 1991 সালে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি কিন্তু ক্ষমতায় আসে। সেই আর্টিকেল আরও দেখতে পাই, নানা দুর্বলতার মধ্যে বিএনপির শক্তিশালী দিক হচ্ছে 3টি। প্রথমত, নিজেকে মধ্যপন্থার নেতৃত্ব দানকারী হিসেবে উপস্থাপন করা। ওকে, এই নির্বাচনে ঠিক দেশ উদারপন্থী নাকি উগ্রপন্থীদের হাতে যাবে, এই নির্বাচনে সেটাই কি নির্ধারণ করা হবে, এরকম একটা বক্তব্য ছিল। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধপন্থী অবস্থান ছিল। এবং তৃতীয়ত, অতীতের ভুল নিয়ে অনুশোচনা প্রকাশ এবং প্রচার কৌশলে কি নতুনত্ব, এটা কিন্তু এবার বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসন অর্জনে সাহায্য করেছে। আচ্ছা, দেশের গণতন্ত্রকামী, আচ্ছা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার শেষের দিকে এক ভাষণে বলেছিলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের স্বাধীনতা হরণকারী স্বৈরাচার, ধর্মীয় চরমপন্থা কিংবা উগ্রবাদ কোনোটিকেই পছন্দ করে না। ওকে, এখানে পোলারাইজেশনের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু রাজনীতির ডানপন্থী রাজনীতি এবং বামপন্থী রাজনীতি, এটা সম্বন্ধে একটু আমরা জেনে আসি যে ডানপন্থী এবং বামপন্থী রাজনীতি কি, এটি রাজনৈতিক মতাদর্শের দুটি বিপরীত মেরু, যা ফরাসি বিপ্লবের সময় থেকে প্রচলিত। এদের মূল পার্থক্য নিচে দেওয়া হলো। বামপন্থী রাজনীতি কি, বামপন্থীরা সাধারণত কি সমাজ পরিবর্তন, প্রগতি এবং সমতায় বিশ্বাসী। তারা সমতায় বিশ্বাসী। এখানে আদর্শ কি, সামাজিক সমতা, সাম্যবাদ থাকবে, কমিউনিজম যেটাকে বলা হচ্ছে, সমাজতন্ত্র থাকবে, সোশ্যালিজম, এই সকল থাকবে। এগুলো হচ্ছে বামপন্থী রাজনীতির আদর্শ। এবং অর্থনীতির মধ্যে রয়েছে, তারা সম্পদের কি চায়, সুষম বন্টন চায়, যে কেউ সম্পদ বেশি পাবে কেউ কম পাবে এমনটা না, তাদের সুষম বন্টন নিশ্চিত করতে চায় এবং বাজার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের পক্ষে থাকে। এখন সমাজের ক্ষেত্রে প্রগতিশীল পরিবর্তন, ধর্মনিরপেক্ষতা এবং ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে সামাজিক অধিকারকে তারা প্রাধান্য দেয়। এবং উদাহরণ হিসেবে বলতে পারি যে সিপিবি, যে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, এটি হচ্ছে বামপন্থী রাজনীতির ধারার একটি দল। এবার ডানপন্থী রাজনীতি চলে যাওয়া যাক। ডানপন্থীরা সাধারণত কি ঐতিহ্য রক্ষা করে, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম এবং স্থিতিশীলতায় বিশ্বাসী। এদের আদর্শ হচ্ছে রক্ষণশীলতা, তারা কনজারভেটিজমে বিশ্বাসী,
ঐতিহ্য এবং জাতীয়তাবাদ নিয়ে তারা কাজ করে, যে ন্যাশনালিজমের প্রতি তাদের একটি তাদের সমর্থন থাকে। আর অর্থনীতির ক্ষেত্রে তারা মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তিগত মালিকানা এবং ব্যবসায় সরকারি হস্তক্ষেপ কমানোর পক্ষে। সমাজ ব্যবস্থায় প্রচলিত সামাজিক স্তরবিন্যাস, ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয় ঐতিহ্য বজায় রাখতে তারা কী করে, গুরুত্ব মনে করে। যেমন ভারতের বিজেপি এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি হচ্ছে এই ডানপন্থী রাজধারার অন্তর্গত। আচ্ছা, বিএনপি কিন্তু ডানপন্থী বা বামপন্থী কোনো রাজনীতিতে অন্তর্ভুক্ত না, নিজেকে এভাবে উপস্থাপন করে। বেগম খালেদা জিয়া কোট আনকোট তিনি বলেছেন যে বিএনপি কি বামপন্থী রাজনীতির ডানে এবং ডানপন্থী রাজনীতির বামে অবস্থান করছে। আচ্ছা, পরবর্তী আর্টিকেল আমরা দেখি। আচ্ছা, মতামত পেয়েছে এখানে সরকারের প্রথম দিনের সম্পাদকীয় আছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ভেঙে পড়া অর্থনীতিকে সঠিক পথে ফেরানো এবং মূল্যস্ফীতি কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি, দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার মতো গুরুদায়িত্ব বর্তেছে নতুন সরকারের ওপর। আচ্ছা, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে আস্থা ফেরানোর জন্য সরকারের সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত বলে তারা মনে করেন। এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে কেবল একটি কার্যকর জাতীয় সংসদ, যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে একটি কার্যকর জাতীয় সংসদ। আচ্ছা, তারা আশা করছেন যে জাতীয় সংসদে তর্ক বিতর্ক এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে কি সমস্যার সমাধানের গুরুত্ব দেওয়া হবে। আর সেখানে যে নতুন সরকারের যে আর্টিকেলটি দেওয়া আছে, যে সোহরাব হোসেন লিখেছেন নতুন প্রধানমন্ত্রীদের মন্ত্রিসভা কতটা নতুন। এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে এখানে একটি রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা আমরা দেখব পরবর্তীতে। আমাদের দেখি যে এখানে কী লেখা আছে, যে নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর 3টি বিভাগ কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী। পরবর্তী কলমে আমরা দেখছি যে মন্ত্রিসভার মোট সদস্য কতজন। প্রধানমন্ত্রী সহ কিন্তু মন্ত্রিসভার মোট সদস্য হচ্ছে 15 জন। আর শপথ গ্রহণের রাতে মন্ত্রিসভায় যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় 10 জন উপদেষ্টাকেও সরকার কী করে, নিয়োগ দেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে গতিশীল নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সরকারই কি জনগণের প্রত্যাশা। জনগণ কি আশা করে, যে গতিশীল নেতৃত্ব আশা করে তারা, এবং জবাবদিহিমূলক সরকার। জবাবদিহিতা যদি থাকে তখনই কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয়। এবার আমরা দেখে আসি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা কি। ওকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব, এটা হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত, আর্থিক বা অন্য কোনো স্বার্থের সংঘাত তৈরি হয়, যা নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণকে কী করে, প্রভাবিত করে। এটি প্রায়শই সরকারি, কর্পোরেট বা গবেষণা খাতে দেখা যায়, যেখানে নিরপেক্ষতা বজায় রাখা জরুরি হয়ে পড়ে। ওকে, সো এখানে মূল বিষয়টা কি, যে পেশাগত কর্তব্য এবং ব্যক্তিগত লাভের মধ্যে সংঘর্ষ, যেখানে একটি স্বার্থ অন্যটির বিরুদ্ধে কাজ করে। উদাহরণ দিলে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারবো, যে একজন সরকারি কর্মকর্তা যখন নিজের আত্মীয়দের সংস্থাকে কাজের চুক্তি বা টেন্ডার পাইয়ে দেন, বা কোনো নীতি নির্ধারক কমিটির সদস্য যখন সেই নীতির সুফলভোগী কোনো প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত থাকেন, এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে আমি যদি একজন সরকারি কর্মকর্তার স্থানে থাকি এবং আমি যদি আমার আত্মীয় স্বজনকে আমার ক্ষমতা বলে তাদেরকে কোনো কাজ পাইয়ে দেই, এই জায়গাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আচ্ছা, এটি কী হতে পারে, যেটা আর্থিক, ব্যক্তিগত সম্পর্ক বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তৈরি হয়। এবং পরিণতি কী হতে পারে, এটি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার অভাব ঘটায় এবং দুর্নীতির কিন্তু জন্ম দেয়। আমার কিন্তু অবশ্যই একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে আমার নিকটবর্তী কাউকে আমার ক্ষমতা বলে কোনো কাজ পাইয়ে দেওয়া উচিত হবে না। ওকে, এটি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে, স্বার্থের দ্বন্দ্ব এড়াতে বা নিয়ন্ত্রণে ডিক্লিয়ারেশন বা সংশ্লিষ্ট, যেটাকে ডিসক্লোজার বলা হচ্ছে, বা সংশ্লিষ্ট বিষয়টি কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা কি অপরিহার্য হয়ে পড়ে, এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। স্বার্থের দ্বন্দ্ব এড়াতে বা নিয়ন্ত্রণে ডিক্লিয়ারেশন বা সংশ্লিষ্ট বিষয়টি কর্তৃপক্ষের কাছে আমরা কী করবো, জানাবো। আমাদের কোনো ডিসক্লোজার থাকবে না, কোনো গোপন বৈঠক বা একান্ত কোনো কিছু থাকবে না, সেটা আমরা কী করবো, কর্তৃপক্ষের কাছে আমরা প্রকাশ করব। চলুন পরবর্তী আর্টিকেলে।
আচ্ছা, পরবর্তী আর্টিকেলটি হচ্ছে বিশ্ব ব্যবস্থা নিয়ে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেড়ে যাওয়া ট্রাম্পের দ্বিচারিতা। আচ্ছা, এই আর্টিকেলে 1949 সালে শীতল যুদ্ধের কথা বলা হয়েছে। এটা আমরা পরবর্তীতে দেখব যে 1949 সালে শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন সংস্থাটি থেকে বেরিয়ে গিয়েছিল। ওকে, এখন WHO, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলা হচ্ছে, এই সংস্থা ছাড়ার পক্ষে কিন্তু ট্রাম্প কিছু বক্তব্য পেশ করেছিলেন। যেমন তার প্রথম অভিযোগ ছিল যে কোভিড-19 মহামারীর সময় সংস্থা নাকি দেশগুলোকে লকডাউনে বাধ্য করেছিল। এটা হচ্ছে ট্রাম্পের অভিযোগ। আচ্ছা, আদতে কিন্তু লকডাউনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সরকারই নিয়েছিল। ওকে, আমাদের বাংলাদেশে যে লকডাউন দেওয়া হয়েছিল, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ফলে এটা হয়েছিল। WHO এর কোনো হাত নেই, তারা শুধু সতর্ক করেছিল আমাদেরকে। আচ্ছা, ট্রাম্পের আরেকটা অভিযোগ হচ্ছে WHO স্বাধীন নয়। তার এই অভিযোগও কিন্তু ঠিক নয়, বরং সংস্থাটি অতিরিক্ত স্বাধীন বলে আজ শাস্তির মুখে পড়েছে। এখানে আরও বলা হচ্ছে যে জাতিসংঘের ব্যবস্থা তৈরি হয়েছিল, জাতিসংঘ নিয়ে কথা বলা হচ্ছে যে জাতিসংঘ ব্যবস্থা তৈরি হয়েছিল এই বিশ্বাস থেকে যে দেশগুলো একসঙ্গে কাজ করলে বিশ্বযুদ্ধের মতো বড় বড় বিপর্যয়কে ঠেকানো সম্ভব হবে। কোটি বংশজন্ত দূর, পোলিও নিয়ন্ত্রণ, HIV এইডস মোকাবেলা এবং শিশু মৃত্যুর হার কমানোর মতো বৈশ্বিক যে উদ্যোগ সেগুলোতে কিন্তু যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অস্বীকার করার কোনো উপায় নাই। এবং অর্থ যোগানের দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র ছিল WHO বড় দাতা। এখন ট্রাম্প প্রশাসন এই WHO থেকে বের হওয়ার মাধ্যমে তারা কোনো অনুদান প্রদান করতে চাচ্ছে না। এই জন্য তারা বিভিন্ন বানোয়াট অভিযোগের উপস্থাপনা করেছে এই জায়গাতে। শেষ কলমে আমরা দেখি যে আসল ঘটনা হলো ট্রাম্পের দল লোকচক্ষুর আড়ালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, কিন্তু প্রকাশ্যে তারা সেই সংস্থার বিরুদ্ধে বিষেধাগার করে। এতে তারা দুটো সুবিধা পাচ্ছে। একটা কি, যে ট্রাম্পের যে মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন, এই যে তার যে স্লোগানটা, এই স্লোগানের সমর্থকেরা খুব বেশি খুশি হন, কারণ তাদের দেখানো হয় ট্রাম্প একটা বিদেশি শত্রু, যে এক্ষেত্রে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে লড়াই করছেন। দ্বিতীয়ত, এই যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে, যেমন বিশ্বে নতুন কোনো রোগের প্রাদুর্ভাব হচ্ছে কিনা সেটা তারা জানতে পারে। আচ্ছা, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যখন বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র, এতে কিন্তু তাদের ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে। তারা কিন্তু তখন আর কোনো নজরদারি রাখতে পারবে না। আচ্ছা, কিন্তু বাইরে থেকে যতই বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রয়োজনে, আসলে কিন্তু যুক্তরাষ্ট্র নিজে এই সংস্থার উপর অনেক বেশি নির্ভরশীল। তাদের কাছে তথ্য না পেলে যুক্তরাষ্ট্রের কী হবে, ক্ষতি হবে। আবার চাইলে পুরোটি পড়ে নিতে পারেন। আচ্ছা, এখানে আমরা শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার নিয়ে একটু কথা বলি। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা দীর্ঘস্থায়ী এক ভূ রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব। একে শীতল বলার কারণ হচ্ছে এটা কি, যে যুদ্ধ অবস্থা তৈরি হয় কিন্তু কোনো যুদ্ধ লাগে না। যে পরাশক্তি যখন সরাসরি একে অপরের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেনি, বরং প্রক্সি যুদ্ধ গুপ্তচর বৃত্তি বা প্রচারণার মাধ্যমে লড়াই চালিয়েছে। এটা হচ্ছে কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। এখন শীতল যুদ্ধের মূল বৈশিষ্ট্য কি, এখানে আদর্শিক সংঘাত। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ ও গণতন্ত্রের সাথে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম বা সমাজতন্ত্রের কি বিরোধ ছিল। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে কি চালু আছে, পুঁজিবাদ, তারা সেখানে ক্যাপিটালিজম চলে এবং গণতন্ত্র চলে, ডেমোক্রেসি আছে। সোভিয়েত ইউনিয়নের রয়েছে কি কমিউনিজম বা সমাজতন্ত্র। এই কমিউনিজম এবং কমিউনিজমের সাথে কিন্তু ক্যাপিটালিজমের কি সংঘাত আদিম। এই সংঘাতে রয়েছে আদর্শিক সংঘাত, এছাড়া রয়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। দুই দেশই বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তার করতে এবং একে অপরকে ধ্বংস করার মতো বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করে তোলে। সামরিক জোটের ক্ষেত্রে দেখি, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, এবং সোভিয়েত নেতৃত্বাধীন ওয়ারশো প্যাক্ট ছিল এই সময়ের দুটি প্রধান সামরিক বলয়। এখন এখানে প্রক্সি যুদ্ধ সংঘটিত হয়, যে প্রক্সি যুদ্ধ কি সরাসরি যুদ্ধ না হলেও ভিয়েতনাম যুদ্ধ বা কোরীয় যুদ্ধ এবং আফগান যুদ্ধের মতো আঞ্চলিক সংঘাতগুলোকে তারা একে অপরের বিরোধী পক্ষকে সমর্থন দিয়েছিল, যে আমার দেশে যুদ্ধ হচ্ছে না কিন্তু আমার প্রতিবেশী দেশে যুদ্ধ হচ্ছে, তার মানে আমি প্রতিবেশী দেশকে সাপোর্ট দিচ্ছি। এবং যুক্তরাষ্ট্র কি তার প্রতিবেশী দেশকে সাপোর্ট দিচ্ছে, বা তার পছন্দ মতো একটি দেশকে সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্ট দেওয়ার মাধ্যমে সেই দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগা এবং
যে আমাদের যে সমর্থন, সমর্থনের কারণে একটা প্রক্সি যুদ্ধের আবির্ভাব ঘটে এখানে। আর মহাকাশ প্রতিযোগিতার ক্ষেত্রে দেখি যে বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণে মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ বা মানুষ পাঠানোর লড়াই ছিল এই যুদ্ধেরই কিন্তু একটা অংশ, যে কে কার আগে মহাকাশ জয় করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যে বার্লিন অবরোধ রয়েছে, কিউবান মিসাইল সংকট, বার্লিন প্রাচীরের পতন, এগুলো আপনি দেখে নেবেন। আমি স্লাইডগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। আচ্ছা, 1991 সালে 26শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধের মাধ্যমে এই দীর্ঘ স্নায়ুযুদ্ধের কি হয়, অবসান ঘটে। 1991 সালে ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের পতন হওয়ার কারণে কিন্তু স্নায়ুযুদ্ধেরও অবসান ঘটে। বর্তমানে রাশিয়া এবং পশ্চিমাদের উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে অনেকে একে নতুন শীতল যুদ্ধ হিসেবে অভিহিত করছেন, যে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে একে নিও কোল্ড ওয়ার কিন্তু বলা হচ্ছে। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এবার আমরা আন্তর্জাতিক পেজের আর্টিকেলটি দেখবো, হচ্ছে জেনেভা আলোচনার পরও যৌথ মহড়ায় ইরান এবং রাশিয়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আছে, যে ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে আজ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরান সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা করা। তার লক্ষ্য কী ছিল? ইরান সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা করা। এখানে আমরা খেয়াল করি যে ইরান এবং রাশিয়ার মধ্যে যৌথ মহড়ার লক্ষ্য হলো সমুদ্রের নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। এবং মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার যে হুমকি, এটা দেখি যে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো কিন্তু সমুদ্র তলদেশে ডুবিয়ে দেওয়া যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাতে খেতে পারে যা থেকে আর সেরে উঠতে পারবে না। সো মার্কিন রণতরীকে ডুবিয়ে দেওয়ার যে হুমকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি দিয়েছিলেন। এর মাধ্যমে কি মধ্যপ্রাচ্যে কিন্তু উত্তেজনা এখনও বিদ্যমান। পরবর্তী আর্টিকেলে দেখি যে সংকট সমাধানে মার্কিনদের অতি ব্যস্ততায় কি সাফল্য দূরে সরে যাচ্ছে। ওকে, যে আচ্ছা, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু একটা পরোক্ষ আলোচনা চলছিল ওমানের নেতৃত্বে। আচ্ছা, এখানে দেখি বৈরুত ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি মিডল ইস্ট সেন্টারের মোহাম্মদ হাজি আলী বলেন, ইরান সংকট এতটাই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের এভাবে কূটনীতি চালানো ঠিক নয়। যে ইরান সংকট কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা ইরান সংকট দেখব যে কী এবং কেন, এবং কী কেন হচ্ছে। পাশাপাশি এই ইরান সংকট সমাধানে মার্কিনীদের কী পদক্ষেপ বা ডোনাল্ড ট্রাম্প কী পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো আমরা একটু দেখব। ওকে, ইরান সংকটটা কী আসলে? যে 2025-26 সালে ইরানের নজিরবিহীন অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মুখোমুখি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতি, যে প্রেশার করার মাধ্যমে কোনো চুক্তি বা স্বার্থ হাসিল করা, ইসরায়েলের সাথে সংঘাত এবং অভ্যন্তরীণ বিক্ষোভ পরিস্থিতি জটিল করে তুলেছে। এখন ইরানে কী হচ্ছে? ইরানে যে রিয়াল যে মুদ্রা, সেই মুদ্রা চরম দরপতন হয়েছে, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি হয়েছে এবং ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের ফলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। এবং ইরান সংকটের মূল দিকগুলো আমরা দেখি যে অর্থনৈতিক বিপর্যয় ছিল, যে মার্কিন সর্বোচ্চ চাপ ছিল এখানে, এবং ইসরায়েল এবং ইরান সংঘাত ছিল, অভ্যন্তরীণ বিক্ষোভ ছিল, বহু রাজনৈতিক বিচ্ছিন্নতা পরিলক্ষিত হয়। আর বিশ্লেষকরা কী মনে করেন যে মার্কিন নিষেধাজ্ঞা এবং অব্যবস্থাপনা এবং তেলের উপর আত্মনির্ভরতা ইরানের অর্থনীতিকে স্থবিরতার দিকে ঠেলে দিয়েছে, যা দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ঝুঁকি তৈরি করছে। এবার এই ইরান সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কী কী পদক্ষেপ নিয়েছিল সেটাকে দেখি। যে ইরান এবং আমেরিকার মধ্যে কি উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। আমেরিকা সংকট সমাধানে মূলত দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। একদিকে ব্যাপক সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ সৃষ্টি করা, যেটাকে ডেটোরেন্স বলা হচ্ছে, অন্যদিকে নতুন পরমাণু চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা। তারা কিন্তু এটা বলা হচ্ছে যে ঘাড়ের ওপর বন্দুক রেখে চালানোর মতো একটা অবস্থা তৈরি করেছে আমেরিকা ইরানের সাথে। তো তাদের আমেরিকার যে গৃহীত পদক্ষেপগুলো সেটা আমরা এক নজরে দেখি। যে কূটনৈতিক আলোচনা বা আলটিমেটাম হয়েছিল, এখানে আলটিমেটাম দিয়েছে ট্রাম্প প্রশাসন। সামরিক শক্তি প্রদর্শন, যেটাকে গানবোট ডিপ্লোমেসি বলা হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ইউএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস গেরাল্ড ফোর্ড নামে দুটি বিমানবাহী রণতরী এবং অসংখ্য
যে যুদ্ধ বিমান তাদের ইরানের যে অঞ্চলগুলোতে মোতায়েন করা হয়েছে আশেপাশে। এখানে হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে কূটনৈতিক সমাধান না হলে সামরিক হামলার বিকল্প পথ খোলা আছে। তাদের হাতে অপশন, তারা নিজেরাই সে অপশনগুলো ভিজিবল করছে। আর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা তেল বাণিজ্য, মানবাধিকারের ক্ষেত্রে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, যে সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমেরিকা, তুরস্ক, সৌদি আরব, ওমান এবং কাতার সহ আঞ্চলিক শক্তিগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো একটি বড় ধরনের যুদ্ধ এড়াতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কিন্তু এখানে আবার বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি বর্তমানে এমন এক পর্যায়ে যেখানে শান্তি বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা কি সমান সমান, 50-50। কী হতে পারে আমরা জানি না। আমেরিকা চাইছে ইরান তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক, অন্যদিকে ইরান চাইছে আগে তাদের উপর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। আচ্ছা, অর্থ বাণিজ্য পেজে আর্টিকেলগুলো আমরা দেখি, দুটি গুরুত্বপূর্ণ আর্টিকেল। যে ব্যাংক খাতে আস্থা ফেরাতে কী কী পদক্ষেপের নেওয়া যেতে পারে। মাসরুর আরেফিন, যারা মাসরুর আরেফিন আর্টিকেলটি লিখেছেন, তিনি কী বলছেন যে দুর্বল শাসন ব্যবস্থা বা গভর্নেন্স, ওকে, উইক গভর্নেন্স, দুর্বল ব্যালেন্স শিট বা স্থিতিপত্র আর নীতি বা পলিসি সিদ্ধান্ত নিয়ে মানুষের দুর্বল হয়ে যাওয়া বিশ্বাস। ওকে, যে আমাদের নতুন সরকার এমন এক ব্যাংকিং ব্যবস্থা উত্তর পেয়েছে যা তিনটি পরস্পর সম্পর্কিত দুর্বলতার জর্জর। যে আমাদের এই ব্যাংকিং সেক্টরগুলোতে কী কী সমস্যা রয়েছে, যে উইক গভর্নেন্স রয়েছে, ফ্র্যাজাইল গভর্নেন্স রয়েছে, দুর্বল ব্যালেন্স শিট বা স্থিতিপত্র রয়েছে, আর নীতি বা পলিসি সিদ্ধান্ত নিয়ে মানুষের দুর্বল হয়ে যাওয়া। ওকে, আচ্ছা, ভয়ঙ্কর উচ্চমাত্রার যে খেলাপি ঋণ, বারবার ঘটে যাওয়া ঋণ জালিয়াতির ঘটনা, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়ার প্রবণতা ব্যাংকিং খাতের উপর মানুষের আস্থাকে একদম তলানিতে নিয়ে গেছে। এখন ব্যাংক খাতে সংস্কারের মূল স্লোগান হওয়া উচিত দুই শব্দে, গভর্নেন্স ফার্স্ট, যে শাসন ব্যবস্থা কি আগে। এখন প্রশ্ন আসে এটা কীভাবে বাস্তবায়ন করা যায়। এখানে একটা এক্সামিনেশনের কথা বলছে বা এক্সামের কথা বলেছে, যেটাকে ফিড অ্যান্ড প্রপার এক্সাম বলা হয়। এটা আমরা দেখব যে বাস্তবসম্মত স্মার্ট নীতি গ্রহণ করতে হবে এবং তার কঠোর প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু ব্যাংকিং খাতে সুশাসন খুব দ্রুত রিট্রিভ করা সম্ভব। আচ্ছা, এছাড়াও বলেছেন যে সময়সীমা ঠিক করে পুনঃমূলধন জোগানোর পরিকল্পনা করা, তবে এটি কেবল সেই সকল ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য করা উচিত যারা কি ঋণ অবলোপন বা সুশাসন কেন্দ্রিক সংস্কার এবং মন্দ ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া ব্যাংক পুনর্গঠন শর্তে মেনে নিতে রাজি। তাদের ক্ষেত্রে কি তারা পুনঃমূলধন জোগানোর পরিকল্পনা করতে বলেছেন। আর অন্যান্য রেজুলেশন টুলকিট, যেমন ব্রিজ ব্যাংক তৈরি করতে হবে, পারচেজ অ্যান্ড অ্যাজাম্পশন পরিকাঠামো তৈরি করতে হবে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। এগুলোর মাধ্যমে কি ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা আনা সম্ভব। আর তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার। হ্যাঁ, রাজস্ব অপচয় বন্ধ করতে হবে এবং আর্থিক শৃঙ্খলা ফেরাতে আমাদের উচিত এটুকু বোঝা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একীভূতকরণ এবং শাসন কাঠামোর আমল সংস্কারটি মুহূর্ত কি অপরিহার্য। চতুর্থত তিনি বলেছেন মুদ্রানীতি এবং আর্থিক স্থিতিশীলতার মধ্যে কি সমন্বয় করা উচিত। মুদ্রানীতি এবং আর্থিক যে স্থিতিশীলতা, ইকোনমিক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এগুলোর মধ্যে কি থাকা উচিত, সমন্বয় থাকা উচিত। দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি আর নীতি বিষয়ক এলোমেলো সংকেত আমাদের সবার নীতির ওপরে কি বিশ্বাসকে ক্ষুণ্ণ করছে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতির নির্দিষ্ট রোডম্যাপ বা পথ অনুসরণ করতে হবে, মানে তাদেরকে পরস্পর বিরোধী সিদ্ধান্ত নেওয়া বন্ধ করতে হবে। ওকে, যে সাব কন্ট্রাডিক্টরি কোনো পলিসি গ্রহণ করা যাবে না যেটা তাদের কাঠামোকে বা ব্যবস্থাপনাকে প্রশ্নের সম্মুখীন করে। আচ্ছা, এখানে বলেছেন যে দ্রুততর সময়ে মন্দ ঋণ আদায়ের আদালত সংক্রান্ত ব্যবস্থাপনা, ক্রেডিট ব্যুরো তৈরি, অর্থ পাচারকারী আইনের প্রয়োগ এবং ব্যাংকের স্বাস্থ্য কেমন সেই প্রতিবেদন স্বচ্ছ ভরে প্রকাশের মাধ্যমে ঋণ বিষয়ক শৃঙ্খলা জোরদার করতে হবে। আমাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎবাণী করা যায়। ওকে, একটা প্রেডিক্টেবল পলিসি থাকতে হবে। যাতে সে সার্বিক ব্যবস্থায় ভালো ব্যাংকিং এবং আর্থিক খাত ব্যবস্থাকে কী করে রিপ্রেজেন্ট করতে পারে। বিনিয়োগ আসে কিন্তু স্পষ্ট থেকে, স্লোগান থেকে নয়। এখন এই আর্টিকেলটির যে ফিট অ্যান্ড প্রপার যে পরীক্ষার কথা বলেছে সেটা আমরা একটু দেখে নিই।
ফিট অ্যান্ড প্রপার পরীক্ষাটি কি? ফিট অ্যান্ড প্রপার পরীক্ষাটি হলো একটি মূল্যায়ন পরীক্ষা যা মূলত ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে যে উচ্চপদস্থ কর্মকর্তা, পরিচালক এবং সিইও যোগ্যতা ও তাদের যোগ্যতা ও সততা যাচাইয়ের জন্য কী হয় ব্যবহৃত হয়। এর মূল লক্ষ্য হচ্ছে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত এবং অবিশ্বস্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে আসা থেকে কী করবে? বিরত রাখবে। এখন বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই পরীক্ষার মানদণ্ড কী করে দেবে? নির্ধারণ করে দেবে। কারণ পরীক্ষার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কী কী থাকতে পারে? যে সততা এবং চারিত্রিক দৃঢ়তা থাকবে, ইন্টিগ্রিটি এবং অনেস্টি তারা যাচাই বাছাই করবে, যোগ্যতা দক্ষতা যাচাই করবে, যে কম্পিটেন্স অ্যান্ড ক্যাপাবিলিটি আছে কিনা সে ব্যক্তির, আর্থিক স্বচ্ছতা ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস আছে কিনা, যে ব্যক্তি বা তার স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি কিনা এবং তিনি দেউলিয়া ঘোষিত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে হবে, এবং স্বার্থের সংঘাত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ তিনি কি অন্য কোনো প্রতিষ্ঠানের এমন কোনো পদে আছেন কি না যা তার বর্তমান দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে, অর্থাৎ যে কি তিনি এমন কোনো প্রতিষ্ঠানে আছেন কি না সে তো বর্তমান পদে আসীন হওয়ার পর সে প্রতিষ্ঠানকে তিনি কোনো বেনিফিট প্রদান করার যদি সক্ষমতা পান তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। আচ্ছা, এই পরীক্ষায় কেন প্রয়োজন? পরীক্ষাটি প্রয়োজন যে আর্থিক স্থিতিশীলতা আনার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য এবং জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য। ওকে, আমি এগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা আর্টিকেল পড়বো আমরা, যে দেশীয় উদ্যোক্তাদের আস্থায় নেওয়া দরকার। ওকে, এটি লিখেছেন আমিরুল হক, তিনি হচ্ছে সিকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেছেন যে খেলাপি ঋণ, ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের কারণে অর্থনীতিতে অস্থিরতা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, বিনিয়োগ কমেছে এবং কর্মসংস্থানও কি বাড়েনি। এখন বেসরকারি খাতে উন্নয়নের জন্য 4টি খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কী কী খাত রয়েছে? অর্থ পরিকল্পনা, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি এবং নৌ পরিবহন। অর্থ পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে, বাণিজ্যকে গুরুত্ব দিতে হবে, বিদ্যুৎ এবং জ্বালানিকে গুরুত্ব দিতে হবে এবং নৌ পরিবহনকে গুরুত্ব দিতে হবে। কারণ সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাংকগুলোর উচ্চ সুদ হার। যে বর্তমান ব্যাংক এর ঋণ সুদ হার কত? 14 থেকে 15%। এটি অনেক উচ্চ হওয়ার কারণে কিন্তু সাধারণত কোনো প্রতিষ্ঠান এটি নিতে কিন্তু আগ্রহী হবে না। তো আমরা দেখি বহির্বিশ্বে বা বিশ্বে কী ঘটছে, বিশ্বে কিন্তু ব্যাংক ঋণের সুদ হার 3 থেকে 4%, যার কারণে কি ইনভেস্টররা বা বিভিন্ন বিজনেস ম্যানরা বা কোম্পানিগুলো ঋণ নিতে আগ্রহী হয় এবং সেই ঋণ নিয়ে তারা কি একটা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারে। এখন যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত ব্যক্তিখাত নির্ভর। ব্যক্তিখাতকে এগিয়ে নিতে হলে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে হবে, সেজন্য আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং উৎপাদনমুখী খাতে অপ্রয়োজনীয় সরকারি নিয়ন্ত্রণ কী করতে হবে? কমাতে হবে। ওকে, বর্তমানে একটি কোম্পানিকে 26 থেকে 38টি লাইসেন্স নিতে হয়, যেগুলো কি নিয়মিত নবায়ন করতে হয়। তো একটি সম্মানিত লাইসেন্সিং ব্যবস্থার কথা যদি ভাবা যেতে পারে তাহলে ব্যবসা পরিচালনা কী হবে? সহজ হবে। এবং সর্বশেষে বলা হচ্ছে যে আগে দেশীয় উদ্যোক্তাদের আস্থায় নেওয়া দরকার। দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগও কিন্তু আসবে। যখন দেখবে বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখবে যে দেশে একটা সুন্দর অবকাঠামোগত পরিবেশ তৈরি হয়েছে এবং দেশীয় বিনিয়োগকারী বা দেশীয় উদ্যোক্তারা এই দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছেন, এটি কিন্তু বৈদেশিক বিনিয়োগ আনতে কী করবেন? পজিটিভ একটা ইমেজ তৈরি করবে। আচ্ছা, এছাড়া কি আর কোনো আর্টিকেল রয়েছে? এছাড়া আজকে প্রথমত আর্টিকেল রয়েছে, এলডিসি উত্তোলন পেছানোর উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, এটি আপনারা দেখে নিতে পারেন। যে বিভিন্ন দেশের উদাহরণ দেওয়া রয়েছে এখানে, যে এলডিসি থেকে উত্তোলনের সময় পেছানোর আবেদন করে সফল হয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। এছাড়া সুনামির কারণে মালদ্বীপ এবং ভূমিকম্পের কারণে নেপালের এলডিসি উত্তোলনও কি নির্ধারিত সময়ে হয়নি। তো বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে যদিও আমরা এলডিসি উত্তোলনের যে মানদণ্ড তার অনেক যে সূচক সেগুলোর অনেক উপরে অবস্থান করছি, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের এলডিসি থেকে উত্তোলন হলে আমাদের ফিউচারটা বা ভবিষ্যতে একটু চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ কী হয়েছে যে 1975 সালে এলডিসি তালিকাভুক্ত হয়, 2018 এবং 21 সালে ত্রিবার্ষিক মূল্যায়নের 3টি সূচকে কিন্তু বাংলাদেশ উত্তীর্ণ হয় এবং 2021 সালে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় 2024 সালে এলডিসি থেকে বের হবে।
এমন কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও কি করোনার কারণে সেই সময়টা আরও 2 বছর পিছনে দেওয়া হয়, যে 2026 সালে আমরা, অর্থাৎ এ বছর আমরা কিন্তু এলডিসি থেকে বের হয়ে যাব। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটি করতে চাচ্ছেন না। যদিও এখানে ভিন্নমত পোষণ করছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের একার বিষয় নয়, বরং গোটা সরকারের বিষয়। এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ নির্ধারিত সূচকের অনেক উপরে আছে। পেছাতে গেলে সবার আগে সরকারের সিদ্ধান্ত বদলাতে হবে। আচ্ছা, এটি হলো আজকের প্রথম আলো পত্রিকার আর্টিকেলগুলো রিভিউ। ওকে, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। অ্যান্ড join my Telegram channel for the PDF. Thank you.